দেশ সন্ধ্যায় স্বাগত জানাচ্ছি আমি ফখরুল ইসলাম। সংস্কার ও ঐক্যমত এই শিরোনাম আজ আমরা কথা বলবো। আমরা আমাদের সঙ্গে স্টুডিওতে সরাসরি উপস্থিত আছেন জনাব এম এ আজিজ, সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট, এবং আমাদের সঙ্গে যুক্ত হবেন আবুল কালাম আজাদ মজুমদার, প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব। তিনি কিছুক্ষণের মধ্যে আমাদের সঙ্গে যুক্ত হবেন। আমি একটু শুরুতে জনাব এম এ আজিজ আপনাকে দিয়ে একটু শুরু করতে চাই। বেশিরভাগ সংস্কারের বিষয়ে অনেকটা একমত আমরা যতটুকু শুনেছি যে বিভিন্ন রাজনৈতিক দলগুলো, সেক্ষেত্রে সংস্কার খুব দ্রুতই সংস্কারের যে অগ্রগতি সেটি আমরা দেখতে পাবো কিনা, সংস্কারের প্রক্রিয়া এগুবে কিনা, দেশে স্থিতিশীলতা ফিরছে কিনা রাজনৈতিকভাবে। ধন্যবাদ আপনাকে। প্রথম দিকে যতটা নির্বাচনের ব্যাপারে আমার কাছে মনে হলো নির্বাচন হবে না, আমিও বলেছি। কারণ যখন লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে বৈঠক হয় ডক্টর মোহাম্মদ ইউনূসের, তখন সবগুলো কথাই বলেছে নির্বাচন হবে, কিন্তু তবে যদি এসব ছিল। কিন্তু এখনও তিনি পরিষ্কার করছেন না। এটা তার সম্ভবত অভ্যাসগত ব্যাপার। ধরেন সিসি ইতিমধ্যে দেখা করেছে, তার সাথে একান্তে দেখা করেছে, যার ফলে ওনারা কি আলাপ করেছে, আলাপের পরে আর কোনো কিছু কারো কাছে বলে নাই। সুতরাং এদিকে এই যে তিনজন আপনার সাবেক সিসি গ্রেপ্তার করা হয়েছে, সেখানে একটা কমিশন করা হয়েছে, তো তাদের বিষয়টা দেখভাল করার, এটারও একটা ডেট দিয়েছে। হয়তো তারপরে হলেও হতে পারে। তবে আমার কাছে মনে হয় পরিস্থিতি যা, আমার মনে হয় দেশ নির্বাচনের দিকেই যাবে, আমার কাছে মনে হচ্ছে। তবে এও একটা জল্পনা কল্পনা আছে যে শেষ পর্যন্ত কিছু কিছু ইস্যু কিন্তু এখনও অমীমাংসিত। যেমন ধরেন মেজর হার্ডেলগুলো কিন্তু পার দিয়ে গেছে। এখন বিএনপির তরফ থেকে 10 বছর 2 টার্ম প্রধানমন্ত্রী এটা মেনে গেছে, কিন্তু শর্ত সাপেক্ষে যে সাংবিধানিক পদগুলো যে বলা হয়েছে যে একটা কমিশন করে রাখা, তারা নিয়োগ দিবে, সে ব্যাপারে বলছে তাহলে এটা সরকারের প্রতি হস্তক্ষেপ করা, সেই ব্যাপারে যদি শর্ত দেওয়া হয় তাহলে তারা রাজি নেই, এইভাবে বলা হয়েছে। দ্বিতীয়ত জামাত এবং এনসিপি বলছে স্থানীয় সরকার নির্বাচন আগে হতে হবে, আবার আনুপাতিক হারে নির্বাচন উচ্চকক্ষের হতে হবে। তারপরে নারী আসনও এখনও পুরোপুরি মীমাংসা হয় নাই। 100 সিটের ব্যাপারে মোটামুটি কনসেনসাস হয়েছে, কিন্তু এই নির্বাচনটা কেমন করে হবে। বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে যে এই বর্তমান সংসদ নির্বাচনে যত অনুপাতে সিট পায় সেই অনুপাতে আগের পদ্ধতিতে নারী আসন ভাগ হবে। আবার অন্যরা বলছে এখন এটা কেউ কেউ বলছে সরাসরি নির্বাচনে হবে। তো এটার ব্যাপারে অসমাপ্ত। এখন ধরেন এনসিসি এবং জামাত যদি তাদের এই দাবিতে অনড় থাকে, আরও ছোটোখাটো বিষয় আছে, অনড় থাকলে তো মীমাংসা হবে না আমার ধারণা। এখন এখানে যদি বাইরের থেকে কোনো ইনফ্লুয়েন্স না করা হয়, আমার মনে হয় যে জায়গায় আশা এই ঐক্যমত্য কমিশন যে জায়গায় নিয়ে আসছে, আমার মনে হয় 1-2টা সিটিংয়ে সমাধান হয়ে যাওয়ার কথা। এইটি আমার বক্তব্য। আমি একটু নতুন ইস্যুতে যাই। সম্প্রতি স্থানীয় সরকার নির্বাচন, জাতীয় নির্বাচনের দুটি ইস্যুতে একটি রাজনৈতিক দলগুলোর মধ্যে একটি মতদ্বৈততা। জামাত বলছে যে স্থানীয় সরকার নির্বাচন চায় আগে তারা, আর বিএনপি সহ অনেক রাজনৈতিক দলই জাতীয় নির্বাচনের পক্ষে, এবং তারা সেটি কিন্তু বলে আসছে। সরকারের পক্ষ থেকে এপ্রিলে প্রথমে বলা হয়েছিল যে রোডম্যাপ, এরপরে সংস্কার প্রক্রিয়া এগিয়ে গেলে সেটি ফেব্রুয়ারিতে নির্বাচন হতে পারে। এই বিতর্কের আসলে সমাধান কে করবে বা কোন? দেখেন, সমাধান করতে না চাইলে তো কোনো কিছুর সমাধান হবে না, আর সব বিষয়ে ঐক্যমত হবে এটাও আশা করা ঠিক না। কারণ হচ্ছে যে প্রত্যেকটা দলের নীতি আদর্শ আলাদা, কিছু কিছু জায়গায় কিন্তু দ্বিমত থাকবেই। এখন ধরেন আমি যদি বলি বিএনপি বা জামাত ইসলাম বাম রাজনীতির সাথে তো নীতি মিলবে না, রাজনীতি মিলবে না, সেখানে কিছু ঐক্যমত দ্বিমত থাকবে। আমার বক্তব্য হচ্ছে আমরা নির্বাচনে যাচ্ছি, সেখানে নির্বাচনটা নিরপেক্ষ হওয়া এবং তারপরে ক্ষমতা হস্তান্তর 5 বছর পরে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করা, এই দুটো জায়গায় সংস্কারটা কঠিনভাবে হওয়া উচিত। এইভাবে যদি আমরা এরপরে যদি ধরেন সরকার যদি অ্যাকাউন্টেবল হয়, অর্থাৎ আইনের শাসন, সুশাসন, মানবিক বাংলাদেশ গড়ার ক্ষেত্রে যদি নির্বাচন পরপর রিপিট করে ধরেন 3-4 বার 5 বার ঘটে,
তাহলে হয়তো আমরা দেশটা রাইটটাকে আনতে পারবো। কারণ আপনি দেখেন 54 বছর দেশ স্বাধীন হয়েছে, আপনার আমার মনোজগতেরও পরিবর্তন হয়ে গেছে, রাজনীতিবিদদেরও মনোজগতে পরিবর্তন হয়েছে। সুতরাং আপনি ধরেন আমরা তো ওয়েস্টমিনস্টার সিস্টেম ফলো করি, ব্রিটিশ সিস্টেম। ব্রিটেনে তো রিটেন তেমন ডেমোক্রেসি ইয়াও নাই, সংবিধানও নাই, কিন্তু তারা তো তাদের এত ঝামেলা হয় না, সেখানে রাজাও আছে, সমস্যা তো হয় না, রাজা অপরিসীম ক্ষমতা, সরকার ভেঙে দিতে পারে, তারপরে তো সমস্যা হয় না। কিন্তু আমাদের হচ্ছে কি, আমাদের গণতান্ত্রিক সাংস্কৃতিক যে চর্চা এবং মূল্যবোধ, সেটা আমাদের ভিতরে ডেভেলপ করে নেই। সেটা তো আইন করে চাপাই দিয়ে সম্ভব না, এটা হলো চর্চার ভিতর দিয়ে এটা আসবে। 54 বছরে যে জায়গায় নেমে আসছি, আবার অন্তত পক্ষে 3-4টে নির্বাচন লাগবে সেই জায়গায় অন্তত ফিরে যেতে। অর্থাৎ দেশ এবং স্টেক হোল্ডার তো ভোটাররাও, অর্থাৎ জনগণও, তো জনগণের মানুষকে তো চেঞ্জ করতে হবে। তবে আমি মনে করি যে ধরেন যেটাকে বলা হয় যে অন্তর্বর্তী আপনার নাগরিক আপনার কি লোকাল গভর্নমেন্ট নির্বাচন করে নির্বাচনের কমিশন নিরপেক্ষ নির্বাচন করতে পারে কিনা, এটা অন্তত পক্ষে পরীক্ষা করা। তা আমার সেখানে বক্তব্য হচ্ছে সংসদ নির্বাচন যদি আগে হয়, ধরেন ভারতে তো 1 মাস ভরে হয়, আমরা যদি ধরেন প্রত্যেকটা ডিভিশনে একদিন করে করি নির্বাচন, সমস্যা তো নেই, করলেন। সেখানে ধরেন পুলিশ বা আপনার ধরেন ইলেকশন কমিশনে সবসময় রিটার্নিং অফিসার হয় ডিসি পদায়ন এখনও বিতর্কিত আছে, যে প্রশাসন ক্যাডারের সব বসায় দিছে ডিসি। আমি বলতাম যে 5ই আগস্টে পরিবর্তনের পরে 7 দিনের মাথায় আপনার বণিক বার্তা রিপোর্ট করেছিল 95% হচ্ছে প্রশাসন ক্যাডারের অফিসার সব ফেসিবাদের দোষ। তো এখন সেই তাদের দিছে। আমার সেখানে বক্তব্য হচ্ছে যদি আপনি একদিনে নির্বাচন সারা দেশ না করে 6টা ডিভিশনে বা 2টে করে ডিভিশনে একবারে নির্বাচন করেন, সেখানে আর্মিকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া আছে, আর্মির থেকে লোক নেন, আনসার ভিটিপির থেকে নেন, পুলিশ থেকেও কিছু নেন, আর ইলেকশন কমিশনে তো কিছু অফিসার তো আছে। আপনি যদি ভাগ করে করেন, ডিভিশন ভাগ করে করেন, তাহলে তাদের অফিসার দিয়ে রিটার্নিং অফিসার করে ইলেকশন করতে পারে, বা বাইরের থেকে আপনি হায়ার করতে পারেন করে আপনাকে ধরেন আমি রিপোর্টার্স ইউনিটির ইলেকশন কমিশনার চেয়ারম্যান, আমি রিপোর্টার ইউনিটিতে 2500 লোক, এবং রিপোর্টার্স ইউনিটির ইলেকশন নিয়ে তো কোনো সমস্যা হয় না, কোনো সমস্যা হয় না। ব্যাপারটা হচ্ছে যে যিনি গাইডিং ফোর্স সে ব্যক্তিটা ঠিক আছে কিনা। সুতরাং নির্বাচন চেষ্টা করলেই পারবে। আপনার প্রশাসন ক্যাডারের বাইরেও 25টা ক্যাডার আছে, আপনার সেখান থেকেও বেছে নেন লোক, সমস্যা তো নেই। লোকের তো বাংলাদেশে অভাব নাই, ছোট দেশ, 18 কোটি লোক, আপনি বেছে পার করতে লোক নাই, লোকের অভাব নাই। সুতরাং নিরপেক্ষ নির্বাচন কিন্তু যা আছে এই লেভেলেও নিরপেক্ষ নির্বাচন করা সম্ভব, কোনো সমস্যা নেই। এখন যদি আপনি স্থানীয় সরকার নির্বাচন করেন, একদিকে বললেন আপনি আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে রেখেছেন, কিন্তু তাদের এখনো আওয়ামী লীগ আছে, তাদের নিবন্ধনও আছে, বাতিল করেন নাই তো। এখন ধরেন প্রতীকবিহীন নির্বাচন হবে, স্থানীয় সরকার নির্বাচন। প্রতীকবিহীন নির্বাচনে যদি আওয়ামী লীগের কোনো সমর্থক ইলেকশন করে, আপনাকে তাকে করবেন, আটকাবেন কি করে? আইনে তো আটকাতে পারবেন না, এমনকি ধাওয়া দিবেন। ও তাহলে তো আমার কথা হচ্ছে যে ফেব্রুয়ারিতেও যদি নির্বাচন হয় ধরা যায়, তাহলে সেক্ষেত্রে আসলে এই সময়ের মধ্যে স্থানীয় সরকার এতগুলো নির্বাচন কি সম্ভব? না, সেটা আমি বলতেছিলাম। স্থানীয় সরকার নির্বাচনটা হচ্ছে সবচেয়ে বড় নির্বাচন, সেটাও করলেও ভাগে ভাগে করতে হবে। সেটার ক্ষেত্রে এই সময়ের মধ্যে কি সম্ভব? না, সারা দেশের স্থানীয় সরকার এতগুলো নির্বাচন অসম্ভব না, এটা আলাদা আলাদা ভাগ করে সম্ভব না। যেখানে আমরা সংস্কারই এখনো শেষ করতে পারি। সংসদ নির্বাচন সম্ভব, সংসদ নির্বাচন ডিসেম্বরেও সম্ভব। এখনো দেখেন পেরোতে বহু আছে, 9-10 মাস আছে। আপনার 3 মাসে ইলেকশন হয়েছে না তত্ত্বাবধায়ক সরকার অধীনে, তো 3 মাসেও তো নির্বাচন। এখন কি ভোটার লিস্ট করা, শিডিউল দেওয়া, ডিলিমিটেশন করা, এটা হলো প্রধান। আর ইলেকশনের প্রস্তুতি নেওয়া, এটা সম্ভব। আর ইলেকশন কমিশন তো বলেছে আগে গোড়ার থেকেই, অনেক আগেও বলেছিল যে আমরা নির্বাচন করার জন্য প্রস্তুতি আমাদের আছে। তো আমার মনে হয় যে নির্বাচনটা যত তাড়াতাড়ি সম্ভব দিয়ে দেওয়াই ভালো, কারণ আমাদের দেশে আবহাওয়া অবস্থা এবং রাজনীতি, দেশের অর্থনৈতিক অবস্থা সব মিলে, আইন শৃঙ্খলা পরিস্থিতি বলেন, যা কিছু বলেন, নির্বাচনটা হওয়া উচিত, কোথাও গো ধরে না। আমার মনে হয় যে সব পক্ষই এটা রাজনীতি, গণতন্ত্রে বিশ্বাস করলে তো ছাড় দিতে হবে।
সব পক্ষ ছাড় দিয়ে নির্বাচনটা যাতে হয় সেই ব্যাপারে সহযোগিতা করে। গো ধরে থাকে সমস্যার সমাধান হবে আর হবে না, কারণ গো ধরে ধরেন সমাধান হলো না, হ্যাঁ নির্বাচন হলো না, কি হবে? রাজনৈতিক ভ্যাকুয়াম তৈরি হবে, তখন তাই গো ধরতে পারবেন না, কেউ গো ধরতে পারবেন না। রাজনৈতিক শূন্যতা তো শূন্য থাকবে না, শূন্য স্থান তো কেউ পূরণ করে ফেলবে। সুতরাং আমরা চাই যে দেশ রাজনীতিবিদ চালাক। সুতরাং দেশ যেহেতু গণতন্ত্র সবাই চায়, আপনি গণতান্ত্রিকভাবে অন্যের মতকে শ্রদ্ধা করা এবং আপোষ করা, ছাড় দেওয়া, এটা করতে হবে। আর ঐক্যমতে সবাই ঐক্যমত করবেন। প্রায় এখন 55টা আছে, 100-150 আবার নতুন অ্যাপ্লাই করছে, সব মিলে ধরেন 60টা সংগঠন হবে। 60টা সংগঠন ধরেন বামপন্থী যারা আছে তারা তো সমাজতন্ত্র চায়, তারা তো এখন গণতন্ত্রের কথা বলে। আর আলটিমেটলি তারা এই দেশে গণতান্ত্রিক রাজনীতি করবে, তারা তো সমাজতন্ত্র চায় না। আমরা নির্বাচন কমিশন শক্তিশালীকরণের কথা দীর্ঘদিন ধরে শুনে আসছি এবং আমরা বলছিলাম যে নির্বাচন কমিশন শক্তিশালী হয় নাই। সেই ক্ষেত্রে আসলে এইবার গণ অভ্যুত্থান পরবর্তী সময় একটি সংস্কার কমিশন হয়েছে নির্বাচন কমিশন সংস্কারের ক্ষেত্রে, সেটি আসলে কতটা বাস্তবায়ন হচ্ছে বা হবে বলে মনে হয়? কতটা শক্তিশালী হচ্ছে নির্বাচন কমিশন? সংস্কার করে শক্তিশালী করা যায় না। ধরেন ভারতে এত বড় দেশ, সেখানেও সংঘাত সহিংসতা হয়, কিন্তু শেষ পর্যন্ত একটা গ্রহণযোগ্য নির্বাচন হয়। আগে ছিল প্রেসিডেন্ট একজন মনোনয়ন দিত, আর প্রধানমন্ত্রী একজন সরকারি দল মনোনয়ন দিত প্রধানমন্ত্রী, আর বিরোধী দল। নির্বাচন কমিশন যদি শক্তিশালী না হয় সেক্ষেত্রে আসলে তারা নির্বাচন কমিশন যে লোক কয়েকটাকে বাঁচবেন, সেই লোকটা ক্রেডিবল হতে হবে। নির্বাচন কমিশন তো নির্বাচন, আমাদের দেশের নির্বাচন কমিশন যত ফেরেস্তা এনে দেন, যত শক্তিশালী হিটলার আইনে 5টা বসায় দেন, নির্বাচন হবে না নিরপেক্ষ। কারণ নির্বাচনের স্টেক হোল্ডার প্রথম হলো সরকার, কোঅপারেট করতে হবে, নির্বাচন কোঅপারেট করতে হবে। তারপরে হলো যাদেরকে নির্বাচন করাবেন, প্রশাসন বলেন, শিক্ষক বলেন, পুলিং অফিসার বলেন, তারা কোঅপারেট করতে হবে। ভোটাররা, রাজনৈতিক দল, ভোটার, হ্যাঁ তারাও কোঅপারেট, অর্থাৎ স্টেক হোল্ডাররা কোঅপারেট করতে হবে। ভারতে এই জন্যে বলছি নির্বাচন কমিশন তো তারাও এইভাবে করে, 3 জন এখন করছে, আবার সরকারি দল থেকে 2 জন গেছে, যার ফলে তারা হচ্ছে। কিন্তু তারা তো নির্বাচন নিরপেক্ষ করতে পারে, কিন্তু আমাদের দেশে আপনি যদি নির্বাচনের কমিশনের ঘাড়ে সব নিরপেক্ষ নির্বাচন চাপায় দেন, তার পক্ষে তো সম্ভব না। এই জন্য বলছি যে রাজনৈতিক দল আমাদেরকে গণতান্ত্রিক মানসিকতার হতে হবে, গণতান্ত্রিক চর্চা হতে হবে। আমাদের দেশে 54 বছরে যে জায়গায় রাজনীতি চলে আসছে, আপনি রাতারাতি তো ফিরতে পারবেন না। আপনি আমার বক্তব্য হচ্ছে যে নির্বাচনটা যাতে নিরপেক্ষ হয়, কঠোর আইন করেন, এবং নির্বাচন 5 বছর মেয়াদে এগ্রি করছে, 5 বছর মেয়াদে যাতে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর হয় সে ব্যাপারে খুব কঠিন আইন করেন। আর যে সংস্কারগুলো মোটামুটি ঐক্যমতের কাছে এসে গেছে, 2-4 জায়গায় একটু সমস্যা আছে, এগুলো আমার মনে হয় আলোচনা করে সমাধান করা সম্ভব হবে আমার ধারণা। আপনি যে গণতান্ত্রিক চর্চার কথা বলছেন রাজনীতিতে, সেই গণতান্ত্রিক চর্চার পথে আমরা এগোচ্ছি? এখনো আমি পুরোটা আস্থা রাখতে পারছি না। কারণ হচ্ছে যে আমার বক্তব্য হচ্ছে যে এটা একটা দীর্ঘস্থায়ী, 54 বছর দেশ স্বাধীন হয়েছে, আমরা অনেক জায়গায় বলি যে অনেক সূচকে আগেছি, কিন্তু রাজনৈতিক সূচকে পিছিয়ে গেছি। এটা তো আমি আপনার কাছে আসবো। আমার সঙ্গে যুক্ত হয়েছেন আবুল কালাম আজাদ মজুমদার, প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব। আপনাকে স্বাগত জানাচ্ছি। আমি একটু আপনাকে প্রশ্ন রাখতে চাই যে সংস্কার কমিশন, ঐক্যমত কমিশনের যে সংস্কার প্রক্রিয়া, সেগুলো অনেক দূর এগুচ্ছে। বেশিরভাগ সংস্কার প্রক্রিয়ার সঙ্গে বেশিরভাগ রাজনৈতিক দলই আমরা লক্ষ্য করি যে ঐক্যমতে পৌঁছেছে। এখন আসলে সেই অগ্রগতি কতটুকু? স্থিতিশীলতা কি ফিরছে দেশে আস্তে আস্তে? অবশ্যই আমরা তো মনে করি যে রাজনৈতিক দলগুলো যেভাবে স্বতঃস্ফূর্তভাবে তাদের মতামত জানাচ্ছে ঐক্যমত্য কমিশনে, তারা ক্ষেত্র বিশেষজ্ঞ নিয়ে আসছেন, যাতে তাদের মতামতের মধ্যে বিশেষজ্ঞ মতামত প্রতিফলিত হয়, এবং ভেবেচিন্তে তারা বিভিন্ন প্রস্তাবে কেউ একমত প্রকাশ করছেন বা ক্ষেত্র বিশেষে দ্বিমত প্রকাশ করলে কেন করছেন সেটা তারা তাদের মতো করে ব্যাখ্যা করছেন। তবে অনেক বিষয় যেগুলোতে আমরা এর আগে দেখেছিলাম যে কিছুটা অচল অবস্থা ছিল বা কোনো অগ্রগতি হচ্ছিল না, সেগুলোতে আস্তে আস্তে অগ্রগতি হচ্ছে। রাজনৈতিক দলগুলোও কিছুটা ছাড় দিচ্ছে পরস্পরকে। তো মূল যে বিষয়গুলো যেগুলোকে আমরা বলি বোন অফ কন্টেনশন যেগুলো আছে, তো সেগুলোর ক্ষেত্রে তো আপনার বেশ ভালো অগ্রগতি হয়েছে। তো আশা করি হয়তো আর 1-2টা বৈঠকে এই বিষয়গুলো চূড়ান্ত হয়ে যাবে।
এই যে গণতান্ত্রিক চর্চার কথা বললেন জনাব এম এ আজিজ, সেই গণতান্ত্রিক চর্চার ক্ষেত্রে ঐক্যমত কমিশন বা এই যে সংস্কার সব কিছু মিলে আসলে রাজনৈতিক দলগুলোর মধ্যে সহনশীলতা বা ছাড় দেওয়ার মানসিকতা কতটা দেখছেন? আমি তো অনেক দেখছি গণতান্ত্রিক চর্চার যেটা, সেটা তো আমরা দীর্ঘ প্রায় 2 দশকের কাছাকাছি সময় আমরা কোনো গণতন্ত্রের কোনো চর্চাই দেখিনি। আপনার যা হয়েছে সব একদলীয়, এক ব্যক্তির ইচ্ছায় রাজনীতি নিয়ন্ত্রিত হয়েছে, মানে যা চেয়েছেন সেভাবে হয়েছে। সবাই আলোচনার নামে অনেক ধরনের কালক্ষেপণ করেছেন, অনেক সময় লোক দেখানো কিছু আলোচনা করেছেন, কিন্তু সত্যিকার অর্থে গণতন্ত্র যেটা, সেটা তো আমরা আগে দেখিনি। এখন যেটা হচ্ছে বরঞ্চ আমরা দেখেছি যে সবগুলো রাজনৈতিক দল যে ঐক্যমত্য কমিশনে যে আলোচনাটা হচ্ছে, আপনি যদি এই মুহূর্তে পার্লামেন্ট থাকতো এবং পার্লামেন্টের যে রোলটা, পার্লামেন্টেরিয়ানদের যে রোলটা সত্যিকার অর্থে তাদের প্লে করার কথা ছিল, সেটা তো আমরা আগে দেখিনি। আমরা কিছু এর আগে পার্লামেন্টে দেখতাম যে নেতা নেত্রীদের গুণগান, গালিগালাজ ইত্যাদি করেই আসলে আমাদের ল মেকাররা সময় কাটাতেন বা সময় পার করতেন, এগুলো নিয়ে অনেক রিপোর্ট হয়েছে। কিন্তু এখন ঐক্যমত্য কমিশনে দেখেছি যে এই রাজনীতিবিদরা, এনারাই কিন্তু কেউ না কেউ নির্বাচিত হবেন, নির্বাচিত হয়ে সংসদে যাবেন, এনারা কিন্তু লটা নিয়ে ডিবেট করছেন, লটা কী হওয়া উচিত, লতে কী থাকা উচিত বা কী থাকা উচিত না। তো যেটা একটা সক্রিয় পার্লামেন্টে আমরা দেখতে পাবো বলে আশা করতাম, বা আমরা সবসময় প্রত্যাশা করি যে একটা পার্লামেন্ট হবে এরকম একটা ভাইব্রেন্ট জিনিস। তো সেখানে সেই আলোচনাটা ঐক্যমত্য কমিশনে হচ্ছে। সেখানে রাজনীতিবিদরা বিভিন্ন প্রস্তাবিত আইনের বা সংবিধানের প্রস্তাবিত সংশোধনীর খুঁটিনাটি বিশ্লেষণ করছেন, পক্ষে বিপক্ষে মত দিচ্ছেন। এটাই তো আসলে সত্যিকার একটা গণতান্ত্রিক সমাজের বৈশিষ্ট্য, সত্যিকারের বৈশিষ্ট্য, এবং সেই বৈশিষ্ট্যটাই আমরা এই আলোচনার মধ্যে দেখতে পাচ্ছি। অসংখ্য ধন্যবাদ। আমি একটু বিরতি থেকে ফিরে এসে আবার আলোচনা ফিরতে চাই। প্রিয় দর্শক, দেশ সন্ধ্যা নিচ্ছে একটি ছোট্ট বিরতি, ফিরছি একটু পর, সঙ্গেই থাকবেন। দেশ সন্ধ্যা আরও একবার স্বাগত জানাচ্ছি। আমি জনাব আবুল কালাম আজাদ মজুমদার আপনার কাছে আবারও আসতে চাই। স্থানীয় সরকার এবং জাতীয় নির্বাচন, এই দুটি ইস্যুতে আসলে বেশ কয়েকটি দলের একটু মতদ্বৈততাই আমরা লক্ষ্য করছি। জামাত চাচ্ছে যে স্থানীয় সরকার নির্বাচন আগে চায় এবং বিএনপি সহ বেশ কয়েকটি দল জাতীয় নির্বাচন আগে চায়। এই বিতর্কের আসলে সমাধান কিভাবে বা কে করবে? এটা তো আপনি বিতর্ক হিসেবে না দেখাই ভালো। প্রথমত এটা হচ্ছে তাদের অভিমত একটা রাজনৈতিক দল হিসেবে তো তার থাকতেই পারে। আরেকটা জিনিস হচ্ছে যে স্থানীয় সরকার নির্বাচন হওয়া নিয়ে কিন্তু কারো কোনো দ্বিমত নেই। এই বিষয়ে সবাই একমত যে স্থানীয় সরকার নির্বাচনটা হইতে হবে, কিন্তু সেটি কবে হবে সেটা নিয়ে এখন কারো চাওয়া আগে, কারো চাওয়াটা পরে। এটি নির্ধারণ কে করবে? এটা সরকার নির্ধারণ করবে। যারা সরকার, সব রাজনৈতিক দলের সাথে যখন আলোচনা হবে, তখন আলোচনার ভিত্তিতে অবশ্যই সরকার একটা সিদ্ধান্তে আসবে। সরকারের আসলে এখন পর্যন্ত চিন্তা কি, কোনটি আগে দিতে চায়? এখনো কোনো চিন্তা নেই। সরকার এখনো রাজনৈতিক দলগুলোর উপরই, যেহেতু আমাদের দেশে স্থানীয় সরকার নির্বাচনেও রাজনৈতিক দলগুলোর এক ধরনের আগে তো প্রত্যক্ষভাবে অংশগ্রহণ থাকতো, এখন নতুনভাবে যে চিন্তা ভাবনা করা হচ্ছে তাতে হয়তো রাজনৈতিক দলগুলো সরাসরি অংশ না নিলেও তাদের পরোক্ষ একটা ভূমিকা থাকে। সো এটা রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনার ভিত্তিতেই এইটা সিদ্ধান্ত নেওয়া হবে। তবে এখন পর্যন্ত স্থানীয় সরকার নিয়ে এগুলো রাজনৈতিক দলগুলোর মধ্যে আলোচনায় সীমাবদ্ধ। সরকার এটা নিয়ে নিজেরা কোনো আলোচনা করেনি। এখন সরকার অবস্থান নিয়ে আছে। আর আরেকটি বিষয় হচ্ছে যে মব সংস্কৃতির কথা এখন রাজনীতিতে সবচেয়ে বেশি আলোচ্য বিষয়। এটি কি আইন শৃঙ্খলা বাহিনীর দুর্বলতা কিনা? মব সংস্কৃতি তো বাংলাদেশে যুগ যুগ ধরে ছিল। আইন শৃঙ্খলা বাহিনীও বাংলাদেশে যুগ যুগ ধরে দুর্বল ছিল, দুর্বল রাখা হয়েছিল। দুর্বল আইন শৃঙ্খলা বাহিনী 5ই আগস্টের আগে অনেক মব সংস্কৃতি ছিল। আমি আগের মব সংস্কৃতি দিয়ে 5ই আগস্টের পরের ঘটনাকে জাস্টিফাই করছি না, কিন্তু 5ই আগস্টের আগেও অনেক ঘটনা ছিল, 5ই আগস্টের পরেও কিছু ঘটনা ঘটেছে। মব সংস্কৃতি আমরা কেউ সাপোর্ট করি না। এগুলা যখনই আমরা দেখেছি 5ই আগস্টের পর তো আমাদের পুলিশ বাহিনীর একটা দুর্বলতা ছিল, মিনস তারা একটা রিবিল্ডিংয়ের মধ্যে দিয়ে গেছে। এখন আস্তে আস্তে তাদের সেই রিবিল্ডিংটা হচ্ছে, এবং যখন যেখানে মবের ঘটনা ঘটছে সরকার কিন্তু ব্যবস্থা নিচ্ছে। ইভেন এমনকি আমাদের যে এই সাবেক যে নির্বাচন কমিশনার, তার ওখানে মবের একটা আলোচনা এসেছে, সেখানেও কিন্তু মামলা হয়েছে, একজনকে গ্রেপ্তার করা হয়েছিল, পরবর্তীতে আদালত থেকে তারা জামিন নিয়েছে, সেটা আদালতের সিদ্ধান্ত। কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর যখন যেখানে ব্যবস্থা নেওয়ার প্রয়োজন সেখানে সরকার ব্যবস্থা নিচ্ছে। আরেকটা বিষয় হচ্ছে যে অনেকে রাজনৈতিক কারণে উদ্দেশ্য প্রণোদিতভাবে কিছু রাজনৈতিক প্রোটেস্টকে মবের সাথে গুলিয়ে ফেলে, যেটাকে মব বলে চালিয়ে দিলে প্রোটেস্টটাকে আনজাস্টিফাই করার জন্য বা প্রোটেস্টটাকে আরেকটু যাতে ভিলিফাই করা যায় সেটা তাদের জন্য সহজ হয়।
আমরা মব যেটা সত্যিকার অর্থে মব, সেটা তো মবের মতো করে দেখেই সেটার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। আর কত কিছু আছে যেগুলো রাজনৈতিক প্রতিবাদ, সেগুলো রাজনৈতিক প্রতিবাদ হিসেবেই দেখা হবে। সরকার কি আসলে এটি নিয়ন্ত্রণে ব্যর্থ কিনা? না, এটি নিয়ন্ত্রণে এটা সফলতা ব্যর্থতার বিষয় না, এটা সরকারের দায়িত্ব। সরকার তার দায়িত্বটা পালন করার চেষ্টা করে যাচ্ছে। জনাব এম এ আজিজ, আপনি কি বলবেন আসলে যে মব সংস্কৃতি, এটা কি আইন শৃঙ্খলা বাহিনীর দুর্বলতা কিংবা সরকার কিন্তু এই ক্ষেত্রে কি একটু শিথিলতা দেখাচ্ছে বলে? মব সংস্কৃতি না বলাই ভালো। ধরেন আমি তো পাকিস্তান আমলেও দেখেছি বায়তুল মোকাররমের সামনে আগে পকেট মার হলেই মানুষ ধরে গণদোলাই দিয়ে মেরে ফেলতো, আমার সামনেও মারা গেছে। তো কিন্তু এখন যেটা হয়েছে, আমার কাছে যেটা বেশি করে আলোচনা আসছে যে 5ই আগস্টের পরে এই ছাত্রদেরকে অনেক জায়গায় আমি বলবো ব্যবহৃত হয়েছে অথবা ব্যবহার করা হয়েছে। হ্যাঁ, অনেক জায়গায় মব, কোর্টে পর্যন্ত মব চলে গেছে। এরপরে এটাই আলোচনা আসছে মব। হ্যাঁ, এখন যেটা নিয়ন্ত্রণ হয় নাই, এই যে আপনি যেটা আলোচনায় আসছেন যে এখন আলোচনায় যে নুরুল হুদা সাহেব সিইসি ছিল, তাকে কিন্তু ধরা হয়েছে, জুতার গলায় মালা দেওয়া হয়েছে, জুতা দিয়ে পিটানো হয়েছে। হ্যাঁ, হি ইজ এ ক্রিমিনাল। এটা মব বলে চালায় দিলে হবে না, হি ইজ এ ক্রিমিনাল। একজন গ্রেপ্তার হয়েছে, আর কত 20 জন না কতজন আসামি, আর 2 জন আদালতে আত্মসমর্পণ করে আসামি করছে। তা আমার বক্তব্যটা হচ্ছে এখানেই যে প্রশ্ন উঠছে যে পুলিশ কেন উপস্থিত ছিল কিন্তু এটা ইয়ে করতে পারে নাই, প্রোটেক্ট করতে পারে নাই তাকে। তখন আমার উদাহরণ একটাই, ধরেন সাবেক রাষ্ট্রপতি হামিদ সাহেব চলে গেল বিদেশে চিকিৎসার জন্য, ফেরত আসছে। ওই সময়ে 3 ঘন্টা সে এয়ারপোর্টে ছিল, 3 ঘন্টা। ওখানে ইমিগ্রেশন থেকে শুরু করে সব বাইরের লোক থাকে, কেউ দেখলো না, দেখেছে সেই লোক বিদেশে চলে গেছে। ওখানে তারপরে এটা নিয়ে যখন হিউম্যান ক্রাই শুরু হলো, দেখা গেল 3টা পুলিশ দণ্ডিত হলো। হ্যাঁ, তো তাহলে পুলিশ তো ভাবে ট্রমায় ভুগতেছে এখনো। ওই যে পুলিশ দাঁড়াইছিল, ওরা ভাবছে কারে ধরি, কারে কি করি। হ্যাঁ, আবার ওদের যে যারা জুতার মালা পরাচ্ছে তাদের কিন্তু পলিটিক্যাল কালারও আছে, সুতরাং সেখানে পুলিশ হাত দিয়ে সাহস করে নাই। আমার পক্ষে তো হচ্ছে এই ট্রমার থেকে পুলিশকে বের করে আনতে হবে। ধরেন নিরপেক্ষ নির্বাচনের সময় তো পুলিশ লাগবে, এই ট্রমার থেকে তো বের করতে হবে। ট্রমাকে, পুলিশকে চ্যালেঞ্জ করে পুলিশের যাতে এরকমভাবে পুলিশের উপরে অ্যাকশন না হয়। আমার কথা হচ্ছে যে পুলিশ যারা ফ্যাসিবাদের দোষী ছিল, পুলিশ গুলি করছে, হত্যা করছে, তাদের তো বিচার হচ্ছে, হবে, হতে থাকবে, সমস্যা নেই। কিন্তু যে পুলিশ এখন নিরপরাধ পুলিশ আছে, তাদের যেন, পুলিশ তো এসপি টেসপি অনেক চাকরি পদায়নের পরেও কিন্তু উল্টো হয়েছে, যার ফলে পুলিশ কিন্তু এখনও ট্রমাতে আছে। এখান থেকে পুলিশকে বাইর না করলে এই মবটা দূর করবেন তো পুলিশ দিয়ে, আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে। পুলিশকে যতক্ষণ ট্রমার থেকে বের করবেন পারবেন তখন কিন্তু এইটা থাকবে। তবে কিছু কিছু আমি বলবো যে এই যে ধরেন এই যে বুলডোজার দিয়ে বাড়ি ঘর ভাঙা ইত্যাদি ইত্যাদি, এটা গণঅভ্যুত্থানের অংশ হিসেবে দেখায় দিলে তো হবে না। বিচার হবে, সবারই বিচার হবে, বিচার তো হচ্ছে, বিচার তো হচ্ছে না। ধরেন একটা মাত্র চার্জশিট দিছে, আর একটা প্রসেস হয়েছে। ওই যে আপনার কি 6 জনকে পুড়িয়ে হত্যা করছে যারা পুলিশ, সেখানেও 20 জন বোধহয় আসামি হয়েছে সাভারে। হ্যাঁ, সাভারে। এটা চার্জশিট হতে যাচ্ছে, এই 2টা। তো 10 মাসে এত স্লোলি বিচার করলে তো হবে না। গণঅভ্যুত্থানে এটা দেখা যাচ্ছে, যার জটফট যেগুলো ধরা যায় ধরে আপনার বিচারে ঢুকাই দেন। হ্যাঁ, এখন ধরেন সেই আগের আমলে পুলিশ, আমি আবার বলবো পুলিশ ট্রমাতে আছে। যে কেস করতে যায়, ধরেন আমি কেস করতে গেলাম, পুলিশ কেস না দিলে তো ভয় পাচ্ছে, হ্যাঁ হ্যাঁ আমারে বলবে ফেসিবাদের দোষ, তাহলে তো আমার বিপদ। হ্যাঁ, তো দেখা যায় যে মানুষ মারা গেছে একজন, দেখা যায় সে বসে আছে, মারা গেছে নিউ মার্কেট, বসে আছে গাজীপুরে, সেও খুনের আসামি। ধরেন যে আমাদের ছাত্ররা, সাংবাদিক অনেকেই খুনের আসামি হয়েছে। আরে যারা আসামি হয়েছে তাদের ভিতরে অনেক পাবেন যে 1000 কোটি টাকা চুরি করছে, একজন 20 জন 25টা ফ্ল্যাটের মালিক, তাদের বিচার করবেন না? সাংবাদিক এসে চুরি করবেন নাকি? হ্যাঁ, প্রফেশন থেকে কয়জন সাংবাদিক চুরি করে, তাদের বিচার হবে না? বিচার হবে। কিন্তু আপনি খুনের আসামি সাংবাদিককে খুন করছে বলেন, এই যে এইগুলো তো বিচার যদি করতে যায় তাহলে তো টিকবে না। সুতরাং এই যে তাদেরকে মামলাগুলো হিয়ারিংও হচ্ছে না, সুতরাং এই বিষয়গুলো আইনশৃঙ্খলা বাহিনী কিন্তু একটা আর একটার সাথে রিলেটেড। একটা সমস্যা দেখা দিলে আর একটা কিন্তু সমস্যার সৃষ্টি হলে আর একটা উদাহরণ তৈরি হয়।
সুতরাং আমার মনে হয় যে আইন শৃঙ্খলা বাহিনী ট্রমার থেকে বের করলে এখন আগের যে মব কালচার ছিল 5ই আগস্টের পরে এর চাইতে কিন্তু অনেক কমে গেছে। আর এটাকে আমি মব হিসাবে দেখবো না, এটা সন্ত্রাসী আক্রমণ। এখন সন্ত্রাসী হিসেবেই দেখা উচিত, সন্ত্রাসী আক্রমণ তার সন্ত্রাসী হিসেবে। মবের তো কোনো বিচার নেই, আইন নাই তো। মব কি, মবের কোনো আইন আছে? আপনি তো তার বিচারও করতে পারবেন না। যদি কোন যে মব এইটা করছে, এটা তো মবের ডিফেন্ড কই করে করবেন? ওরা সন্ত্রাসী, ওরা ওরা সন্ত্রাসী হিসেবে তার বিচার হবে, সে খুনি ইত্যাদি। আসবো আপনার কাছে। আমি একটু জানাব আবুল কালাম আজাদ মজুমদার, পুলিশ যদি ট্রমাতে থাকে তাহলে আসলে যে আইন শৃঙ্খলা, দেশের এত বড় দেশ, সেখানে এত আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ আসলে কারা করবে? সেই জায়গা থেকে কেন বেরোতে পারছি না? সেই জায়গা থেকে তো বেরোতে সময় লাগবে, এটা তো ওভারনাইট হবে না। কারণ পুলিশকে দীর্ঘদিন ধরে যেভাবে দলীয় কর্মীর মতো করে ব্যবহার করা হয়েছে এবং পুলিশকে দিয়ে অনেকগুলো হত্যাকাণ্ড ঘটানো হয়েছে, তো এরকম যারা এই হত্যাকাণ্ডগুলো ঘটিয়েছে বা যাদের এই হত্যাকাণ্ডগুলোর সাথে প্রত্যক্ষ বা পরোক্ষ সম্পৃক্ততা ছিল, তারা তো নিজেরা জনগণের মুখোমুখি হতে ভয় পাবে। তারা তো রাস্তায় নামতে, যেই জনগণের বিরুদ্ধে তারা দাঁড়িয়েছিল, যাদের প্রোটেক্ট করার কথা ছিল মানুষকে, তারা মানুষকে প্রোটেক্ট না করে তারা নিজেরাই খুনির ভূমিকায় অবতীর্ণ হয়েছে। তখন তো সেই মানুষের সামনে গেলে তার আত্মা কাঁপবেই, এটা খুব স্বাভাবিক। তো পুলিশের মোরালটা ঠিক করতে গেলে পুলিশের ট্রেনিংয়ের মডেল চেঞ্জ করতে হবে, পুলিশকে আরও নানাভাবে তাদের মোরালটাকে আপলিফট করতে হবে। তো এটা ওভারনাইট হবে বলে মনে হয় না। এটা কতদিন লাগবে আসলে? এগুলা কেউ দিনক্ষণ বেঁধে দিয়ে বলা যায় না। এটা তো আর বাংলাদেশের জাতীয় নির্বাচন না, আপনি এসে আমাকে দাবি জানালেন আর আমি বলে দিলাম যে অমুক মাসে নির্বাচন, এভাবে এটা বলা যায় না। এখন পর্যন্ত অগ্রগতি কতটা, যে আমরা মনে করি যথেষ্ট অগ্রগতি হয়েছে? আমি মনে করি যথেষ্ট অগ্রগতি হয়েছে, কারণ আমাদের এই জুলাই বিপ্লব পরবর্তী সময়ে দেশে যেরকম একটা পরিস্থিতি ছিল, দেশে তো 3 দিন কোনো আপনার সরকারই ছিল না, 7 দিন পুলিশ স্ট্রাইক করেছে। সভ্য কোনো দেশে তো পুলিশ স্ট্রাইক করে এটা ভাবা যায় না। 7 দিন কোনো পুলিশই ছিল না। তারপরেও সেই সময়ে দেশে রাজনৈতিক দলগুলো সহযোগিতায়, দেশের সাধারণ মানুষের সচেতনতায় অনেক বিপর্যয় এড়ানো গেছে। তো সেই জায়গাটা থেকে এখন আস্তে আস্তে নতুন করে পুলিশকেও রিঅর্গানাইজ করা হচ্ছে, তাদের ট্রেনিংয়ের যে ধরন সেটা চেঞ্জ করা হচ্ছে, তাদেরকে এখন রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা হচ্ছে না, ইত্যাদি আরও অনেক পজিটিভ দিক আছে যেগুলো আমরা দেখেছি, যার প্রতিফলনও পুলিশের আচরণে দেখেছেন। আপনি গত 10 মাসে আপনি হয়তো দেখেছেন, হ্যাঁ, ক্ষেত্রবিশেষে আপনি পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ হয়তো আপনি করতে পারেন যে হ্যাঁ, এখানে পুলিশের আরও সক্রিয় হলে ভালো হতো, কিন্তু পুলিশের বাড়াবাড়ি যেটা আমরা অতীতে দেখে এসেছি, নিকট অতীতে দেখে এসেছি, প্রায় প্রতিদিন প্রতি ক্ষেত্রে বাড়াবাড়ি করেছে পুলিশ, সেটা তো আমরা দেখছি না। আপনি যে মামলাগুলোর কথা বলা হচ্ছে, একটা সময় তো পুলিশ বাদী হয়ে মুখস্থ মামলা দিয়ে দিত, এখন তো যে মামলাগুলো হচ্ছে এগুলো কিন্তু পুলিশ বাদী হয়ে দিচ্ছে না, সাধারণ মানুষ এসে বাদী হয়ে মামলা দিচ্ছে। অপরাধ কি নিয়ন্ত্রণ করতে পারছে? অপরাধ তো সমাজে সবসময় ছিল, অপরাধ এখনও আছে। অপরাধের মাত্রার হেরফের হতে পারে, অপরাধ ক্ষেত্রে কিছু কিছু অপরাধ বেড়েছে, এটা অস্বীকার করার কোনো উপায় নেই, আবার কিছু কিছু অপরাধ কমেছেও। আমাদের কাছে যে ডাটা আছে, আমরা সবসময় তো এই ডাটাগুলো মাঝে মধ্যেই পর্যালোচনা করে দেখি, তাতে অপরাধের আবার কিছু নির্দিষ্ট স্পটে হয়তো অপরাধ বেড়েছে। এগুলো পুলিশ নিয়মিত পর্যবেক্ষণ করে, পুলিশের পাশাপাশি সরকারের যারা দায়িত্বশীল আছে তারাও এগুলো পর্যালোচনা করে যে ব্যবস্থা নেওয়া দরকার সেটা ব্যবস্থা নেবে। কিন্তু আপনি যদি মনে করেন যে ওভারনাইট বাংলাদেশ অপরাধ ফ্রি একটা সোসাইটি হয়ে যাবে, তারপরেও আবার এরকম একটা ব্যাকগ্রাউন্ড থেকে এসে, যে ব্যাকগ্রাউন্ডে বাংলাদেশের পুলিশকে একেবারেই দলীয় কর্মীর মতো ব্যবহার করা হয়েছে এবং 1,20,000 পুলিশ গত সরকার নিয়োগ দিয়েছে, যাদের বেশিরভাগ নিয়োগ হয়েছে দলীয় বিবেচনায়, আপনি যদি মনে করেন যে এখন এসে তারা সবাই হঠাৎ করে সাধু সন্ন্যাসী হয়ে যাবে, এটা ভাবার তো কোনো কারণ নেই। কিন্তু সেই পরিবর্তনের জায়গায় সরকার, সেই পরিবর্তনের জন্য সময় প্রয়োজন, এটা আস্তে আস্তে হবে, এটা ধীরে ধীরে হবে। কোনো সলিউশনই, যে সমস্যার সমাধান ওভারনাইট হয় সেই সমস্যা কখনোই সাস্টেনেবল হয় না। এগুলা টেকসই আপনার সমাধান করতে গেলে, এগুলা একটা এই সংস্কৃতিতে পরিবর্তন আনতে গেলে, এই গুণগত কোয়ালিটিটিভ যদি কোনো চেঞ্জ আনতে হন, তাহলে এটা ধীরে সুস্থে করাই ভালো। জি, অসংখ্য ধন্যবাদ। আমি একটু আবারও বিরতি নিতে যাচ্ছি। প্রিয় দর্শক, দেশ সন্ধানে নিচে আরও একটি বিরতি, ফিরছি একটু পর, সঙ্গে থাকবেন। সন্ধ্যা আরেকবার স্বাগত জানাচ্ছি। আমি জনাব এম এ আজিজ, আপনার কাছে আসি। এখন আসলে সংকট, রাজনীতিতে কোনো সংকট দেখছেন? আমরা যেটি আসলে গত 2 মাস আগেও আমরা যেরকম, না, রাজনৈতিক সংকট তো থাকবেই। ধরেন, আমি বলতেছি ব্রিটেনে তো রাজনৈতিক সংকট আছে, তারা প্রধানমন্ত্রী বদলায় ফেলতেছে, অমুক মন্ত্রী বদলায় ফেলতেছে, কিন্তু ক্রাইসিস তৈরি হয় না ওই দেশে, রাজনৈতিক ক্রাইসিস।
আমরা ক্রাইসিসের ভিতর দিয়ে যাই। এটা হলো সমস্যা। হ্যাঁ, কারণ ধরেন গণতান্ত্রিকভাবে নির্বাচিত হিটলারও হয়েছে, পরে তো হিটলার হয়ে গেছে, এখন হিটলার মানে ব্যাড নেম। শেখ হাসিনা তো নির্বাচন যখন প্রথম করলো তখন কেউ মেনে নিছে, এরপরে দুটো নির্বাচন তো করে একদম ফ্যাসিস্টের সে ভয়ঙ্কর হয়েছে, ফ্যাসিস্ট মুসলিনের সে ভয়ঙ্কর। মুসলিনের রাষ্ট্রেও তো আয়নাঘর ছিল না, সেটা তো সে তো গণতান্ত্রিক যুগে আয়নাঘর। আমাকে একজন প্রশ্ন করছে যে এক ইয়েতে যে আপনি তো আওয়ামী লীগের বিরুদ্ধে কইছেন, এখন তো আবার সরকার ইউনিট সরকারের বিরুদ্ধে বলেন। আমাকে বলছে আওয়ামী লীগের বিরুদ্ধে দেশটা স্বাধীন করছে আমরা। দেশটা যখন স্বাধীন হয়েছে মুক্তিযোদ্ধা এবং জনগণ সবাই ভাবছে এই দেশ আমার, সুতরাং আমি যা ইচ্ছে তাই করতে পারি। ব্যাপারটা এরকম। এই ব্যাংক লুট, ডাকাতি, ফাঁকাতি এরা নিয়ন্ত্রণ তখন করতে পারে নাই সরকার। এখন 5ই আগস্টের পরে এরকম কিছু লোক মনে করছে এখন আমি যা করি সব ফেসিবাদ তাড়ানোর নামে যা ইচ্ছে তাই করবো, এরকম একটা আচরণ কিন্তু শুরু হয়ে গেছিলো নিয়ন্ত্রণীয়ভাবে। এখন কিন্তু আস্তে আস্তে নিয়ন্ত্রণে আসতেছে। যেমন এই যে ঐক্যমত কমিশনে সব রাজনৈতিক দল বসতেছে এবং কাছাকাছি গেছে। এখন যে জায়গায় আটকা আছে আমার ধারণা একটি সময় যতই বন্ধত্ব তৈরি হয়ে যায় যে আর আপোষ হচ্ছে না, যার যার টাকায় স্থির, তখন নিশ্চয়ই গভর্নমেন্ট ইন্টারফেয়ার করবে, করে এটার একটা সমাধান করবে। ধরেন এই যে স্থানীয় সরকার নির্বাচন আগে আর পরের ব্যাপার, তো যদি দেখা যায় সমঝোতা হচ্ছে না, হয় আগে আর পরের ব্যাপারে এক পক্ষ ছাড় দিবে, ফাইনালি দিলেই তো শেষ সমাধান। কিন্তু মেজর ইস্যুগুলো তো সমাধান হয়ে গেছে। ধরেন এখন হলো প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রীর যে ক্ষমতার ভারসাম্য ঠিক করা, হ্যাঁ এটা এখনও ঠিক হয় নাই, হয়তো এটা ইয়েতে আলোচনায় হয়ে যাবে, এগুলো তো বাদবে না। কারণ প্রেসিডেন্ট কিভাবে নির্বাচিত হবে, প্রধানমন্ত্রী কয়বার থাকবে, যেগুলো হার্ডেল ছিল এগুলো কিন্তু চলে গেছে। এখন ধরেন নারী আসন 100 আসন হবে, 100 আসন কিভাবে ডাইরেক্ট নির্বাচনে হবে নাকি পার্লামেন্ট নির্বাচিত করবে, এগুলো সমাধান হয়ে যাবে। এগুলো বড় সমস্যা না, সমস্যা এই জায়গায়। কিন্তু গো ধরলে এখন ধরেন আমি উদাহরণ দেই যে আমাদের সংবিধানে মৌলিক বিষয়ে সমাজতন্ত্র ছিল, এখন বামপন্থীরা সমাজতান্ত্রিক রাজনীতি করে। এখন ওরা তো চাইবে সমাজতন্ত্রটা থাক, এটা কনসিডার করতে হবে। এখন বিএনপির জাতীয়তাবাদ, জাতীয় পঞ্চম করে রিভাইভ করতে চায়। এখন জাতীয়তাবাদ তো তাদের রাজনীতি, জাতীয়তাবাদ এটা তো ছাড় দিতে হবে। এইসব জায়গায় যেসব জায়গায় যাদের স্টেক আছে সেখানে তো কনসিডার করলেই সমাধান হবে। আমার মনে হয় এখন যে জায়গায় আসছে আমার মনে হয় 2-3 সিটিংয়ে এটা সমাধান হয়ে যাওয়ার কথা আমার মনে হয়। ঠিক, ধন্যবাদ। আমি জনাব আবুল কালাম আজাদ মজুমদার আপনার কাছে একটু আসি। নির্বাচন কমিশন শক্তিশালীকরণের কথা আমরা দীর্ঘদিন ধরে শুনে থাকি, কিন্তু সরকার আসলে একটি সংস্কার কমিশনও হয়েছে নির্বাচন কমিশনকে সংস্কার করার ক্ষেত্রে, সেই পথে বা তার অগ্রগতি কত দূর আসলে? শক্তিশালীকরণে কি সরকার শক্তিশালী করছে? শক্তিশালীকরণের জন্যই তো নির্বাচন কমিশনের একটা সংস্কার কমিশন করা হয়েছে এবং তারা যে প্রস্তাবগুলো দেওয়া হয়েছে সেই প্রস্তাবগুলো ঐক্যমত্য কমিশনে দেওয়া হয়েছে। সেই ঐক্যমত্য কমিশনের রাজনৈতিক দলগুলো এই প্রস্তাবগুলো যদি বিবেচনায় নেয় এবং এই প্রস্তাবগুলোতে যদি তারা একমত হয়ে যায় তাহলে প্রস্তাবগুলো বাস্তবায়ন করলে নির্বাচন কমিশন তো কিছুটা শক্তিশালী হবে বলে আমাদের বিশ্বাস। কারণ এটা নির্বাচন কমিশনকে শক্তিশালী করার উদ্দেশ্য থেকেই কিন্তু এই পদক্ষেপটা নেওয়া হয়েছিল। সো এখানে সরকারের বিষয় না, কারণ নির্বাচন কমিশনে এটা মূলত রাজনৈতিক দলগুলোর চাওয়া এবং তার ভিত্তিতে সংস্কার কমিশনের প্রস্তাবের ভিত্তিতে রাজনৈতিক দলগুলো যেভাবে চাইবে সেভাবে যখন তারা সবাই একমত হবে সরকারের কাজ হবে শুধু সেটা বাস্তবায়ন করে দেওয়া। এখন সরকারের সামনে আসলে চ্যালেঞ্জ কি? সরকারের সামনে অনেক চ্যালেঞ্জ আছে। সরকারের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো একটা সুষ্ঠু নির্বাচন করা। কারণ একটা নির্বাচনে অনেক ধরনের স্টেক হোল্ডার থাকে, মিডিয়াও একটা স্টেক হোল্ডার। আমরা তো দেখি যে এখনও বাংলাদেশের মিডিয়া অনেক অপতথ্য ছড়ায়। খুব সাধারণ ছোট ছোট এথিক্যাল পয়েন্টে মিডিয়া আপনার ঠিক থাকে না। আমরা যদি ধরেন একটা তথ্য আপনাকে দেই এবং দিয়ে বলি যে এই তথ্যটা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত এম্বার্গো থাকে, আপনি সেই এম্বার্গোটা মানলেন না, খুব বড় কোনো বিষয় না, কিন্তু আপনি এথিক্যাল পয়েন্টে আপনি ঠিক জায়গায় থাকবেন না। তা আপনি যদি আপনার নিজের এথিক্সটা ঠিক না রাখতে পারেন, মিডিয়া যদি এথিক্স না মানে, গণমাধ্যম যদি পক্ষপাত দুষ্ট হয়ে যায়, তাহলে একটা সুষ্ঠু নির্বাচনের পক্ষে এটা একটা অন্তরায় হিসেবে দাঁড়ায়। এটা আমি জাস্ট একটা উদাহরণ হিসেবে গণমাধ্যমকে আক্রমণ করার জন্য একটা উদাহরণ হিসেবে বললাম। একটা সুষ্ঠু নির্বাচনের জন্য সমাজের অনেক ধরনের এরকম স্টেক হোল্ডার থাকে। এই প্রত্যেকটা স্টেক হোল্ডারকে
একটা বিন্দুতে নিয়ে এসে একটা সুষ্ঠু নির্বাচন করা এটা বিরাট চ্যালেঞ্জের কাজ, এবং এই চ্যালেঞ্জটাকে জয়ী হওয়ার জন্যই সরকার কাজ করছে। এবং আমরা বিশ্বাস করি যে হয়তোবা যে সময়টাতে নির্বাচনের জন্য একটা সময় নির্ধারণ করা হয়েছে, সেই সময়টাতে সবাই সহযোগিতা করলে একটা সুন্দর নির্বাচন করা সম্ভব। নির্বাচনের জন্য যে প্রস্তুতি, আইন শৃঙ্খলা, নির্বাচন কমিশনের প্রস্তুতি বা নানান প্রস্তুতি রয়েছে, সেই প্রস্তুতি কি সরকার নিচ্ছে? অবশ্যই নিচ্ছে, সেই প্রস্তুতি নিচ্ছে। আপনি গতকালও দেখেছেন যে প্রধান উপদেষ্টার সাথে প্রধান নির্বাচন কমিশনার আলাপ আলোচনা করেছেন। তারপরে আইন শৃঙ্খলা বাহিনী নিয়ে আমরা এখানে একটু আগে আলোচনা করলাম। আইন শৃঙ্খলা বাহিনীর মনোবল ফিরিয়ে আনা, তাদের সক্ষমতা বৃদ্ধি করা, এই বিষয়গুলো তো সব প্রতিনিয়তই কাজ করছে, কাজ হচ্ছে। প্রশাসনের শৃঙ্খলা ফিরিয়ে আনার কাজ হচ্ছে। নানা দিক থেকে নানা রকম বাধা আসছে, কিন্তু বাধা নিয়েও কিন্তু সরকার কাজ করে যাচ্ছে এবং প্রস্তুতিতে তো অবশ্যই আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে। আমি আবারও আসবো আপনার কাছে। আমি একটু জনাব এম এ আজিজ একটু ভিন্ন প্রসঙ্গে যেতে চাই, কারণ এই মুহূর্তে আসলে দেশের অন্যতম একটি সমস্যা যে করোনার যে প্রকোপ আমরা লক্ষ্য করেছি যে সেটি কিন্তু বাড়ছে, এবং একই সঙ্গে ডেঙ্গুর প্রকোপও কিন্তু বাড়ছে। এই ক্ষেত্রে আসলে আমাদের প্রস্তুতি বা সরকারের পক্ষ থেকে যে প্রস্তুতিগুলো আমরা দেখছি। ডেঙ্গু, আমি বলবো যে ডেঙ্গুটা আসলে নিয়ন্ত্রণ করে সিটিতে, বিশেষ করে সিটি কর্পোরেশন। সিটি কর্পোরেশন দুটোই কিন্তু আসলে এখনও প্রপারলি ফাংশন করছে বলে মনে হয় না। এমনি তো আপনার ধরেন তো সিটি কর্পোরেশনের মশা নিধন, অনেক কিছু পরিষ্কার পরিচ্ছন্নতার দায়িত্ব তাই সিটি কর্পোরেশনে। সিটি কর্পোরেশনে তো অনেক দুর্নীতি আছে, সমস্যা আছে, সেটা তো হচ্ছে। আর ডেঙ্গু যেটা বলতেছেন, করোনা তো না, এটা কি ভাইরাস বলে, এটার তো সিমটম থাকে না। এটি তো ধরেন আগে যেমন করোনা হলে বোঝা যেত, এখন তো তা বোঝা যায় না। এখন হয়তো একটু মাথা ব্যথা করলো, শরীর ব্যথা করলো, এই জন্য সতর্কতা, মাস্ক পরা, স্বাস্থ্যবিধি মানা চলা। এছাড়া আমি দেখতেছি সচেতনতাগুলো কি আমাদের মধ্যে এখন প্রচার তো হচ্ছে, কিন্তু সচেতন তো না। ধরেন আমরা কি রাস্তাঘাটেতে মাস্ক পরি না তো। মাস্কের আবার নেগেটিভ প্রচারও আছে। যখন মাস্ক পরেন, কার্বন ডাইঅক্সাইড মানুষ ছাড়ে, অক্সিজেন গ্রহণ করে, আপনার কার্বন ডাইঅক্সাইড তো বেরোতে পারে না, মাস্কের ভিতরে আটকা পড়ে আবার নাকের ভিতরে ঢোকে। হ্যাঁ, এটাও তো অস্বাস্থ্যকর। সুতরাং আমার কথা হলো যে আসলে টোটাল যদি আপনার বায়ু দূষণে, আমরা তো এখনো পৃথিবীর ভিতরে কখনো ফার্স্ট হই, কখনো সেকেন্ড হই, থার্ডের উপরে যাইতে পারি না। যদি ওভারঅল বায়ু দূষণ আমরা কমাইতে পারতাম, পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারতাম, তাহলে এটা সম্ভব। কিন্তু এছাড়া আমাদের এই দেশে যেভাবে ঢাকা শহরে যে কোনো জায়গায় যে কেউ থুতু ফেলতেছে, আবর্জনা ফেলতেছে ইত্যাদি, এখানে খুব কঠিন। তারপরেও ধরেন আমাদের হসপিটালগুলোর চিকিৎসা ব্যবস্থা, এটাও তো ঠিক অপ্রতুল্য আমি বলবো। এখন তো হসপিটালে বেশ ভিড় জমতেছে, মানুষ টের পাচ্ছে না, সাথে সাথে হসপিটালাইজ হচ্ছে। এখন কার এই করোনা হয়েছে, করোনা বলে না, ওটা কি নাম ভুলেও গেছি, কোভিড। হ্যাঁ, কোভিড না, কোভিড তো ইংরেজি শব্দ, করোনাই কোভিড। হ্যাঁ, তো এটা একটু ভিন্ন নেচারের। সুতরাং এটা আমার মনে হয় স্বাস্থ্যবিধিটা কড়াকড়িভাবে সবার মানা উচিত, এবং এদের ব্যাপারে চিকিৎসার উপযুক্ত ব্যবস্থা হসপিটালগুলোতে যাতে থাকা উচিত। তবে আমি বলবো যে আমাদের দেশে এইসব রোগগুলি, এটা যতক্ষণ পর্যন্ত আমাদের বায়ু দূষণটা নিয়ন্ত্রণে না আসবে, ততক্ষণ পর্যন্ত এই সমস্যায় আমরা ভুগতেই থাকব। ধন্যবাদ জনাব আবুল কালাম আজাদ মজুমদার। আপনাকে দিয়ে শেষ করতে চাই, আসলে করোনা পরিস্থিতির আমরা দেখছি প্রকোপ বাড়ছে, নিয়ন্ত্রণে সরকার আসলে প্রস্তুতি বা ভ্যাকসিনের যে প্রস্তুতি থাকার কথা, মানুষের মধ্যে সচেতনতা তৈরি করার কথা, বা সিটি কর্পোরেশনগুলোর পক্ষ থেকে যে ডেঙ্গু প্রকোপ নিয়ন্ত্রণ রাখার কথা, সেই প্রস্তুতিকে বা সেই প্রস্তুতি তো আছে। আপনি দেখেছেন যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে ইতিমধ্যেই প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে, এবং সরকারি দপ্তরগুলোতে আপনার কোভিডের জন্য যে স্বাস্থ্যবিধি, সেগুলো মানার ব্যাপারেও বাধ্যবাধকতা তৈরি করা হয়েছে এক ধরনের। সাধারণ মানুষের কাছে এই আহ্বানটা জানানো হচ্ছে, তারা যাতে স্বাস্থ্যবিধিটা মেনে চলে, স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনাটা মেনে চলে। পাশাপাশি আপনার কোভিডের ক্ষেত্রে ডেঙ্গুর ক্ষেত্রে, ডেঙ্গু তো একটা সিজনাল, আপনি জানেন যে ডেঙ্গু প্রতি বছরই হয়, এবং এখন পর্যন্ত আল্লাহর অশেষ রহমত যে অন্যান্য বছরের তুলনায় আমরা এটা এখন পর্যন্ত কম আছে। আমরা চেষ্টা করছি যে এটা যেন কমই থাকে। কিছু কিছু ক্ষেত্রে ঢাকার বাইরে অস্বাভাবিক কিছু সরকার তো অবশ্যই পদক্ষেপ নিচ্ছে। সরকার তো কাজ করছে, যে বিভিন্ন জায়গাতেই কাজ করছে। কাজ না করলে তো আপনি দেশে একটা অন্যরকম একটা পরিস্থিতি তৈরি হতো। সরকার কাজ করছে দেখেই কিন্তু আস্তে আস্তে আমরা বিভিন্ন সেক্টরে কিছু কিছু ক্ষেত্রে উন্নতি দেখছি। অসংখ্য ধন্যবাদ জনাব আবুল কালাম আজাদ মজুমদার এবং এম এ আজিজ, দুজনকে আবার ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, দেশ সন্ধ্যা আজ এখানে শেষ করছি। আবার দেখা হবে আগামীকাল একই সময় অন্য কোনো অতিথিদের নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভ সন্ধ্যা।